আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশারিজ ম্যানেজমেন্টের অ্যাকোয়াটিক সয়েল সায়েন্সের লাস্ট পার্টটুকু, অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড সিইসি, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, জৈব পদার্থ এবং ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটির মধ্যে সম্পর্ক। জৈব পদার্থ বা হিউমাসের গাঠনিক মূল উপাদানগুলোতে প্রচুর পরিমাণে কার্বক্সিলিক অ্যাসিড এবং ফেনোলিক অ্যাসিড বা ওএইচ গ্রুপ থাকে। জৈব পদার্থ বা হিউমাসের যে গাঠনিক উপাদান, ওই উপাদানের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনোলিক অ্যাসিড গ্রুপ থাকে। পিএইচ বৃদ্ধি পেলে এগুলো থেকে হাইড্রোজেন আয়ন চলে যায়, COOH থেকে হাইড্রোজেন চলে যায়, OH থেকে হাইড্রোজেন প্লাস আয়ন চলে যায় এবং তীব্র ঋণাত্মক চার্জ সৃষ্টি করে। COO মাইনাস এটার তীব্র ঋণাত্মক, অক্সিজেন ওটা তীব্র ঋণাত্মক। তাই মাটিতে জৈব পদার্থ যোগ করলে মাটির সামগ্রিক সিইসি বিপুল পরিমাণে বৃদ্ধি পায়, মানে কার্বন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বৃদ্ধি পায়। নেগেটিভ চার্জ বৃদ্ধি পাইলে তাহলে হচ্ছে ক্যাটায়ন ওখানে বেশি আসবে, তো ওই কারণে সিইসি বৃদ্ধি পায়। অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এইসি, অ্যানায়ন বিনিময় ক্ষমতা। মাটির কলয়েড কণাগুলো মোট যে পরিমাণ ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন ধরে রাখতে পারে এবং বিনিময় করতে পারে তাকে অ্যানায়ন বিনিময় ক্ষমতা বলে। কমন সয়েল অ্যানায়ন। উদ্ভিদের প্রয়োজনীয় কিছু প্রধান অ্যানায়ন হলো নাইট্রেট, ফসফেট, সালফেট, ক্লোরাইড। আমরা নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশনের নাইট্রেট পড়েছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য। এছাড়াও ফসফেট আছে। ফসফেট আমরা কি পড়েছিলাম? ক্যালসিয়ামের সাথে ফসফেট যুক্ত থাকে। ফসফেটটা হচ্ছে মুক্ত হতে পারে, পানিতে মুক্ত হতে পারে, আবার হচ্ছে প্রিসিপেট বা অদক্ষেপ হইতে পারে ক্যালসিয়ামের সাথে। সালফেট আছে। ফসফেট হচ্ছে H2PO4-, সালফেট হচ্ছে SO4 2-, ক্লোরাইড Cl-। অ্যানায়ন অ্যাডসরবেশন, অ্যানায়ন অধিশোষণ। যখন মাটি অত্যন্ত অম্লীয় বা অ্যাসিডিক হয়, কম পিএইচ, তখন মাটিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এই অতিরিক্ত হাইড্রোজেন আয়ন মাটির কলয়েডের উপরিভাগে যুক্ত হয়ে মাটিকে সাময়িকভাবে ধনাত্মক চার্জযুক্ত করে তোলে। যখন মাটিতে প্রচুর অম্লীয় বা অ্যাসিড তৈরি হয়, কম পিএইচ, তখন মাটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই অতিরিক্ত হাইড্রোজেন আয়ন মাটির কলয়েডের উপরিভাগে যুক্ত হয়ে মাটিকে সাময়িক ধনাত্মক চার্জযুক্ত করে তোলে। এই ধনাত্মক চার্জ তখন ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে ধরে রাখে। ফ্যাক্টর অ্যাফেক্টিং এইসিকে প্রভাবিতকারী নিয়ামক। মাটির পিএইচ যত কম হবে, অ্যাসিডিক মাটি, এইসি বা অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি তত বেশি হবে। ক্লে এর প্রকৃতি কেওলিনাইট বা লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড। কেওলিনাইট বা লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড যুক্ত মাটিতে এইসি অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বেশি দেখা যায়। ইম্পর্টেন্স অফ এইসি এর মাধ্যমে মাটিতে ফসফেট ও সালফেটের মতো উপাদান সাময়িকভাবে জমা থাকে। এইসি এর মাধ্যমে মাটিতে ফসফেট ও সালফেটের মতো উপাদান, একটু আগে আমরা পড়লাম ফসফেট আর সালফেটের মতো উপাদান, তো ওটা কি হয়, সাময়িকভাবে জমা থাকে। তবে মাটিতে সাধারণত এইসি এর মান সিইসি এর চেয়ে কম হওয়ায় নাইট্রেট আয়ন মাটিতে আটকে থাকতে পারে না। মাটিতে এইসি এর মান সিইসি এর চেয়ে কম যখন হয়, এইসি মানে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি এর মান যখন সিইসি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি এর চেয়ে অনেক কম হয়, তখন নাইট্রেট আয়ন মাটিতে আটকে থাকতে পারে না। আমরা বললাম সালফেট আর ফসফেট সাময়িকভাবে আটকে থাকে, জমা থাকে, কিন্তু নাইট্রেট আয়ন মাটিতে আটকে থাকতে পারে না, সহজে পানির সাথে ধুয়ে চলে যায়। এটা হচ্ছে লিচিং। সিইসি
আর এইসি এর মধ্যে পার্থক্য। চার্জের প্রকৃতি কিসের ভিত্তিতে আমরা পার্থক্য করব? চার্জের প্রকৃতি, আকৃষ্ট আয়ন, পিএইচ এর প্রভাব, মাটিতে সাধারণ হার। ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কলয়েডের ঋণাত্মক চার্জের জন্য হয়। তো অবশ্যই ঋণাত্মক চার্জ থাকলে সেখানেই ক্যাটায়ন এসে যুক্ত হবে, ওই কারণে কলয়েডের ঋণাত্মক চার্জের জন্য ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বৃদ্ধি পাবে। কোনগুলো ক্যাটায়ন আসবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আসবে। পিএইচ বাড়লে, পিএইচটা যদি বাড়ে তাহলে কি হবে? ক্ষারীয় হবে। ক্ষারীয় হইলে কি হবে? সিইসি বাড়বে। কৃষি মাটিতে এটি অত্যন্ত উচ্চ থাকে। যেসব মাটিতে হচ্ছে কৃষিকাজ হয় সেটাতে উচ্চ থাকে। অ্যানায়ন বিনিময় ক্ষমতা কলয়েডের ধনাত্মক চার্জের জন্য হয়। ধনাত্মক চার্জ থাকলে তবেই ঋণাত্মক চার্জ আসবে। ঋণাত্মক আয়নগুলো হলো নাইট্রেট, সালফেট, ফসফেট। পিএইচ কমলে অ্যাসিডিক হলে এইসি বাড়ে, অ্যাসিডিক হলে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বাড়ে, সাধারণত অত্যন্ত কম থাকে। আমরা বেশিরভাগ টাইম ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি হাই দেখতে পাই। ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল, সয়েল টেক্সচার মাটিতে উপস্থিত বালু, পলি, কাদা কণার পারস্পরিক অনুপাত বা শতকরা হারকে সয়েল টেক্সচার বলে। মাটিতে উপস্থিত বালু, পলি বা স্লিট, স্যান্ড, স্লিট, ক্লে এর যে হচ্ছে অনুপাত বা শতকরা হার সেটাকে সয়েল টেক্সচার বলে। এটি মাটির একটি স্থায়ী বৈশিষ্ট্য যা সহজে পরিবর্তন করা যায় না। সয়েল টেক্সচার মাটির একক কণাগুলো বালু, পলি, কাদা, জৈব পদার্থ ও চুন দ্বারা একত্রে জোড়া লেগে যে বিশেষ বিন্যাস বা মাটির কণাগুলো বালু, পলি, কাদা মানে হচ্ছে স্যান্ড, স্লিট, ক্লে, আর জৈব পদার্থ হিউমাস ও চুন দ্বারা, এই স্যান্ড, স্লিট, ক্লেগুলা জৈব পদার্থ মানে হিউমাস আর চুন দ্বারা একত্রে জোড়া লেগে যে বিশেষ বিন্যাস বা পুঞ্জ অ্যাগ্রিগেট বা পেডস তৈরি করে তাকে সয়েল স্ট্রাকচার বলে। যেমন দানাদার, এই সয়েল স্ট্রাকচারটা কীরকম হতে পারে? দানাদার, গ্র্যানুলার, ব্লক আকৃতির, ব্লকি বা প্রিজম আকৃতির, প্রিসমেটিক। ডেন্সিটি, পার্টিকেল ডেন্সিটি মাটির কেবল শক্ত বা খনিজ অংশের ভর ও তার আয়তনে অনুপাত। মাটির কেবল শক্ত বা খনিজ অংশের ভর ও তার আয়তনের অনুপাত, ছিদ্রের আয়তন বাদ দিয়ে। পার্টিকেল ডেন্সিটি কাকে বলে? খনিজ অংশের যে ভরটা ও তার আয়তনের অনুপাত, মানে খনিজ অংশগুলা কতটা আয়তনে আছে এটা। ছিদ্রের আয়তনটা বাদ দিয়ে। গড় মান হচ্ছে 2.65 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বাল্ক ডেন্সিটি কি? আপাত ঘনত্ব মাটির শুষ্ক ভর ও তার মোট আয়তনের। মাটির শুষ্ক ভর মানে ভেজা অবস্থায় ভর নেওয়া যাবে না, শুষ্ক অবস্থায় ভর নিতে হবে। তার মোট আয়তনের খনিজ অংশ প্লাস ফাঁকা ছিদ্র সহ অনুপাত। মাটি যত শক্ত ও ঠাসা হবে বাল্ক ডেন্সিটি তত বেশি হবে। পোরাসিটি মাটির মোট আয়তনের শতকরা যত ভাগ ফাঁকা বা ছিদ্রযুক্ত থাকে। মাটির মোট আয়তন যদি আমরা করি, ওই আয়তনের যত ভাগ ফাঁকা থাকে বা ছিদ্রযুক্ত থাকে তাকে ছিদ্রতা বা পোরাসিটি বলে। পোরাসিটি ইকুয়াল 1 মাইনাস বাল্ক ডেন্সিটি ডিভাইডেড বাই পার্টিকেল ডেন্সিটি। পার্টিকেল ডেন্সিটি হচ্ছে কণা ঘনত্ব, যেখানে হচ্ছে আমরা মধ্যকার ছিদ্রের অনুপাতটা নিব না, মানে ছিদ্রের দৈর্ঘ্যটা বা ওটার যে হচ্ছে সাইজটা ওটা নিব না। আর বাল্ক ডেন্সিটি মানে আমরা পুরাটাই নেব। তাহলে বড় সংখ্যাকে আমরা যে ছোট সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে কি আসবে? পূর্ণ সংখ্যা আসবে, রাইট? তো 1 মাইনাস এটা গুণন 100। কাদা মাটিতে ছোট ছোট ছিদ্র মাইক্রোস্কোপ বেশি থাকায় তাই এর মোট ছিদ্রতা বেলে মাটির চেয়ে বেশি। কাদা মাটিতে ছোট ছোট ছিদ্র থাকে যার কারণে এর ছিদ্রতা বেলে মাটির থেকে বেশি হয়। এটাই হচ্ছে সেই পোরাসিটি। কনসিস্টেন্সি বিভিন্ন আর্দ্রতায় মাটির কণাগুলো নিজেদের মধ্যে বা অন্য বস্তুর সাথে আটকে থাকার ক্ষমতা। এর উপর ভিত্তি করে মাটি ঝুরঝুরে, ফ্রাইবেল, শক্ত বা চটচটে স্টিকি হয়। এটি চাষের লাঙল দেওয়ার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ। সয়েল কালার মাটির রং দেখে তার ভেতরের আকার ও পানির নিষ্কাশন ব্যবস্থা বোঝা যায়। মাটির রং দেখে
তার ভেতরের উপাদান ও পানি নিষ্কাশন ব্যবস্থা দেখা যায়। যেমন কালো বা গাঢ় বাদামি মানে প্রচুর জৈব পদার্থ আছে, লাল বা হলুদ মানে লোহা বা আয়রনের অক্সাইড আছে, মাটির কালার এটা, এবং ভালো নিষ্কাশন ব্যবস্থা। ধূসর বা নীলাভ মানে সেখানে পানি জমে থাকে এবং অক্সিজেনের অভাব আছে। সয়েল টেম্পারেচার মাটির ভেতরের তাপের অবস্থা, যা বীজের অঙ্কুরোদ্গম, শিকড়ের বৃদ্ধি এবং অণুজীবের কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে। সয়েল টেম্পারেচার হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম নিয়ন্ত্রণ করে, শিকড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অণুজীবের কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে। সয়েল রেজিস্টিভিটি মাটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধার পরিমাণ। এটি মাটির লবণাক্ততা, আর্দ্রতা পরিমাপ করতে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারে ব্যবহৃত হয়। সয়েল পারমাবিলিটি মাটির ভেদ্যতা, মাটির মধ্য দিয়ে পানি বা বাতাস কত সহজে প্রবাহিত হতে পারে তার ক্ষমতা। কাদামাটির ভেদ্যতা কম, বেলে মাটির ভেদ্যতা বেশি। সয়েল ওয়াটার মাটির ছিদ্রপথে আটকে থাকা পানি, যা উদ্ভিদের জীবন ধারণের মূল ভিত্তি। সয়েল ওয়াটার মাটিতে পানি মূলত 3 অবস্থায় থাকে। হাইড্রোস্কোপিক পানি মাটির কণার চারপাশে তীব্র আকর্ষণে বাষ্পীয় আকারে লেগে থাকে, উদ্ভিদ এটি টানতে পারে না। মাটির কণার চারপাশে কৈশিক পানি বা ক্যাপিলারি ওয়াটার মাটির মাঝারি ও সূক্ষ্ম ছিদ্রপথে পৃষ্ঠটান। মাটির মাঝারি ও সূক্ষ্ম ছিদ্রপথে পৃষ্ঠটান, সারফেস টেনশন ও কৈশিক ছিদ্রের কারণে মাটির মাঝারি ও সূক্ষ্ম ছিদ্রপথে পৃষ্ঠটান, সারফেস টেনশন ও কৈশিক শক্তির কারণে আটকে থাকে। উদ্ভিদ কেবল এই পানিটি গ্রহণ করতে পারে। মধ্যাকর্ষণ পানি গ্র্যাভিটেশনাল ওয়াটার অতিরিক্ত পানি, যা মধ্যাকর্ষণ শক্তির টানে মাটির নিচে চলে যায়, উদ্ভিদ এটি পায় না। এটা হলো গ্র্যাভিটেশনাল ওয়াটার। ইম্পর্টেন্স অফ সয়েল ওয়াটার উদ্ভিদের কোষকে স্ফীত বা টারবিড রাখে, সালোকসংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। মাটির পুষ্টি উপাদানকে দ্রবীভূত করে শিকড়ে পৌঁছাতে সাহায্য করে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সয়েল ওয়াটার টেক্সচার কাদা কণা ও পলিকণার পরিমাণ বাড়ালে পানি কণার ক্ষমতা বাড়ে। জৈব পদার্থ হিউমাস স্পঞ্জের মতো পানি শুষে রাখে। মাটির গভীরতা মাটির স্তর যত গভীর হয় মোট পানি ধারণ ক্ষমতা তত বেশি হয়। সয়েল টেক্সচার সয়েল সিপারেট মাটিতে ল্যাবরেটরিতে ভেঙে আলাদা করলে মূলত 3টি কণা পাওয়া যায়, বালু, পলি এবং কাদা। এদেরকে একত্রে সয়েল সিপারেট বলে। ইম্পর্টেন্স অফ সয়েল টেক্সচার ড্রেনেজ বেলে মাটির বুনন মোটা হওয়ায় দ্রুত পানি নেমে যায়। কাদা মাটির বুনন সূক্ষ্ম হওয়ায় পানি সহজে সরতে পারে না। ওয়াটার ইনটেক পানি গ্রহণ বা অনুপ্রবেশ মাটির উপর থেকে ভেতরে পানি প্রবেশ হার ইনফিল্ট্রেশন মোটা বুননের মাটিতে ওয়াটার ইনটেক মাটির উপর থেকে ভেতরে পানি প্রবেশের হার ইনফিল্ট্রেশন মোটা বুননের মাটিতে পানি দ্রুত প্রবেশ করে। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কাদা কণার পৃষ্ঠতল বড় হওয়ায় এটি বেলে মাটির চেয়ে অনেক বেশি পানি ধরে রাখতে পারে। এরেশন মোটা বুননের বেলে মাটিতে বড় ছিদ্র মাইক্রোপোর থাকায় বাতাস চলাচল খুব ভালো হয়, যা কাদা মাটিতে কম হয়। ইরোশন মাটি ক্ষয় পলি স্লিট কণার বুনটযুক্ত মাটি বাতাস বা বৃষ্টির পানিতে সবচেয়ে দ্রুত ক্ষয়ে যায়, কারণ এদের মধ্যে নিজেদের আটকে রাখার ক্ষমতা কোহেশন কম। স্লিট কণার বুনটযুক্ত মাটি বাতাস বা বৃষ্টির পানিতে সবচেয়ে দ্রুত ক্ষয়ে যায়, কারণ এদের মধ্যে নিজেদের আটকে রাখার ক্ষমতা কম। অর্গ্যানিক ম্যাটার সূক্ষ্ম বুনটের কাদামাটিতে জৈব পদার্থ দীর্ঘকাল সংরক্ষিত থাকে, কিন্তু বেলে মাটিতে দ্রুত অক্সিজেন পাওয়া জৈব পদার্থ দ্রুত ভেঙে যায়। সিইসি ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বুনটে কাদা কণার শতকরা হার যত বেশি হবে, মাটির পুষ্টি ধরে রাখার ক্ষমতা তত বেশি হবে। পিএইচ বাফারিং ক্যাপাসিটি মাটির পিএইচ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। কাদামাটির বাফারিং ক্ষমতা যত বেশি, তাই এর পিএইচ সহজে পরিবর্তন করা যায় না, কিন্তু বেলে মাটিতে বাফারিং কম থাকে। সয়েল ট্লিথ মাটির
কর্ষণ অবস্থা, চাষাবাদের জন্য মাটির ভৌত উপযুক্ততা। দোআঁশ মাটির বুনট চাষের জন্য সবচেয়ে সহজ ও উপযোগী। গুটলিত সয়েল সিপারেট সাইজ, মৃত্তিকা কণার আকার। আন্তর্জাতিক আইএসএসএস এবং আমেরিকান ইউএসডিএ পদ্ধতি অনুসারে মাটির কণাগুলোর ব্যাসের পরিমাণ। স্টোন, কোভেল, গ্র্যাভেল, স্যান্ড, স্লিট, ক্লে। সয়েল টেক্সচারাল ক্লাসিফিকেশন, মাটির বুনটের শ্রেণীবিভাগ। টেক্সচারাল ট্রায়াঙ্গেল, বুনট ত্রিভুজ একটি বিশেষ সমবাহু ত্রিভুজাকার গ্রাফ যার তিন পাশে বালু, পলি এবং কাদা কণার শতকরা হার। উপরে দেওয়া ক্লে 100%, স্যান্ড 100%, স্লিট 100%। ক্লে, স্লিটি ক্লে, লোমি ক্লে। ল্যাবরেটরি থেকে প্রাপ্ত তিনটি কণার শতকরা হার এই ত্রিভুজে বসালে মাটিটি কোন শ্রেণীর তা নিখুঁতভাবে জানা যায়। স্যান্ড কত পার্সেন্ট, স্লিট কত পার্সেন্ট, ক্লে কত পার্সেন্ট, তিনটা বসালে জানা যায়। 12 টেক্সচারাল ক্লাসেস, 12টা বুনট শ্রেণী আছে। টেক্সচারাল ট্রায়াঙ্গেলের উপর ভিত্তি করে মাটিকে 12টি ভাগে ভাগ করা যায়। স্যান্ড হচ্ছে বালু, লোমি স্যান্ড হচ্ছে বেলে দোআঁশ, মানে বালুরই কিন্তু হচ্ছে দোআঁশ। লোমি মানে ওর মধ্যে স্যান্ড স্লিট ক্লের পরিমাণ প্রায় ইকুয়াল। স্যান্ডি লোয়াম, এটা পুরাই হচ্ছে এখানে দোআঁশের পরিমাণটা বেশি থাকবে। স্যান্ডের পরিমাণ, আচ্ছা, একটা হচ্ছে লোয়ামি স্যান্ড, একটা হচ্ছে স্যান্ডি লোয়াম। একটা লোয়ামি স্যান্ড, একটা স্যান্ডি লোয়াম। এরপর এটা হচ্ছে লোয়াম, স্লিট লোয়াম, স্যান্ডি ক্লে লোয়াম, সিল্টি ক্লে লোয়াম, স্যান্ডি ক্লে, সিল্টি ক্লে, ক্লে। গ্র্যাভেলি সয়েল, কাঁকরযুক্ত মাটি। যদি কোনো মাটিতে আয়তনের দিক থেকে এত পার্সেন্ট কাঁকর বা নুড়ি পাথর থাকে তাকে গ্র্যাভেল সয়েল বলে। ভেরি গ্র্যাভেলি সয়েল, যদি মাটিতে কাঁকরের পরিমাণ, প্রথমে গ্র্যাভেলি সয়েল আর ভেরি গ্র্যাভেলি সয়েল, এই দুটোতে কাঁকরের পরিমাণ কত থাকে এটা আমাদের জেনে নিতে হবে। মেথড অফ ডিটারমিনিং সয়েল টেক্সচার, ল্যাবরেটরি মেথড। ল্যাবরেটরিতে মাটির জৈব পদার্থ ও চুন রাসায়নিক দিয়ে পরিষ্কার করার পর কণাগুলো আলাদা করে নিখুঁত পরিমাপ করা হয়। এর মূল ভিত্তি হলো স্টোয়েক ল, যা বলে পানির মধ্য দিয়ে পড়ার সময় বড় কণা বালু দ্রুত নিচে জমা হবে, ছোট কণা কাদা অনেক সময় নিয়ে ভাসতে ভাসতে নিচে নামবে। পিপেট মেথড, এটি ল্যাবরেটরির সবচেয়ে নিখুঁত বা স্ট্যান্ডার্ড পদ্ধতি। স্টোকের সূত্র মেনে নির্দিষ্ট সময় ও গভীরতা পরপর পিপেটের সাহায্যে মাটির সাসপেনশন তুলে এনে শুকিয়ে বালু, পলি ও কাদার ওজন নেওয়া হয়। হাইড্রোমিটার মেথড, পিপেট পদ্ধতির চেয়ে সবচেয়ে সহজ ও দ্রুত। মাটির পানির মিশ্রণে একটি বিশেষ হাইড্রোমিটার ডুবিয়ে রেখে নির্দিষ্ট সময় পানির ঘনত্বের রিডিং নেওয়া হয়। কণাগুলো যত নিচে থিতিয়ে পড়বে পানির ঘনত্ব তত কমবে। ফিঙ্গার ফিল মেথড, এটি মাঠ পর্যায়ের ফিল্ড মেথড, একটি দ্রুত ও কার্যকর পদ্ধতি। সামান্য মাটি হাতে নিয়ে পানি দিয়ে
ফিঙ্গার ফিল মেথড এটি মাঠ পর্যায়ে একটি দ্রুত ও কার্যকর পদ্ধতি। সামান্য মাটি হাতে নিয়ে পানি দিয়ে কাই বা পেস্ট তৈরি করে বুড়ো আঙ্গুল ও তর্জনী দিয়ে ঘষা হয়। যদি খসখসে লাগে বেলে মাটি, যদি মসৃণ বা পাউডারের মতো লাগে তাহলে পলি মাটি, যদি চটচটে লাগে লম্বা ফিতা তৈরি করা যায় তবে সেটা কাদা মাটি। সয়েল ম্যাপ মেথড মৃত্তিকা মানচিত্র পদ্ধতি। পূর্বে জারি করা কোনো এলাকার মৃত্তিকা বা মানচিত্র দেখে ওই নির্দিষ্ট দাগ বা অঞ্চলের মাটির বুনট সহজেই জেনে নেওয়া যায়। সয়েল টেক্সচার ইন ফিশারিজ মৎস্য চাষে মাটির বুনটের ভূমিকা। মৎস্য চাষের সফলতা বা পুকুর ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো মাটির বুনট বা টেক্সচার। সুইটেবিলিটি অফ হচ্ছে ডিফারেন্ট সয়েল টেক্সচারাল ক্লাসেস। সুইটেবিলিটি অফ ডিফারেন্ট সয়েল টেক্সচারাল ক্লাসেস। ফিশ কালচার, লোয়াম, দোআঁশ ও ক্লে লোয়াম, কাদা দোআঁশ। মাছ চাষের জন্য সবচেয়ে সেরা মাটি। এই মাটিতে পর্যাপ্ত পুষ্টি থাকে যা ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে সাহায্য করে এবং পানির গুণগত মান স্থিতিশীল রাখে। স্যান্ডি সয়েল, বেলে মাটি মাছ চাষের জন্য একেবারে ভালো নয়। এতে পুষ্টি থাকে না এবং পানি সবসময় ঘোলাটে বা পুষ্টিহীন হয়ে পড়ে। পন্ড কনস্ট্রাকশন, ক্লে, কাদামাটি ও সিল্টি ক্লে, পলি কাদা। পুকুরের তলদেশে ও বাঁধ নির্মাণের জন্য কাদামাটি সবচেয়ে ভালো কারণ পানি ধারণ ক্ষমতা অনন্য। এই মাটি পানি চুইয়ে যাওয়া সিপেজ লস সম্পূর্ণ বন্ধ রাখে। অসুবিধা, তবে খাঁটি কাদামাটির দিয়ে পুকুর বানালে শুকনা মৌসুমে বাঁধ ফেটে চৌচির হয়ে যেতে পারে। তাই ক্লে লোয়াম, দোআঁশ, কাদা দোআঁশ পুকুর খননের জন্য সবচেয়ে নিরাপদ। ফিশারিজ ম্যানেজমেন্ট মৎস্য খামার ব্যবস্থাপনা। যদি পুকুরের মাটি স্যান্ডি বেলে হয় তবে পানি ধারণ করার জন্য পুকুরের তলায় কাদামাটির স্যান্ডি হয় যদি তাহলে পানি ধরে রাখার জন্য পুকুরের তলায় কাদামাটির আস্তরণ বা পুডলিং দিতে হয় বা প্লাস্টিক লাইনার ব্যবহার করতে হয়। যদি পুকুরের মাটি অতিরিক্ত ক্লে হয় তবে পুকুরের তলা শক্ত হয়ে পুষ্টির লগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রতি বছর যদি পুকুরের মাটি অতিরিক্ত ক্লে বা কাদামাটি হয় তবে পুকুরের তলা শক্ত হয়ে পুষ্টি লগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রতি বছর পুকুর শুকিয়ে লাঙল দিয়ে মাটি ওলটপালট বা টিলিং করে দিতে হবে যাতে পুষ্টি উপাদান ও গ্যাস মুক্ত হতে পারে। যদি ক্লে মাটি হলে লাঙল দিয়ে মাটি ওলটপালট করে দিতে হবে যাতে পুষ্টি উপাদান আর গ্যাসটা মুক্ত হতে পারে। তো এই ছিল ফিশারিজ ম্যানেজমেন্টের অ্যাকোয়াটিক সয়েল সায়েন্সের পার্ট এ এর লাস্ট লেকচার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।